শ্রীলা আচার্যের লেখা গল্প মেঘলা আকাশ। আজ ঘুম থেকে উঠতে সেই দেরি। সকালবেলা প্রায় হুড়োহুড়ি করেই আজ বেরোতে হলো মণিদীপ্তাকে। আজ ছুটির দিন, কিছুতেই ঘুম ছাড়ছিল না একদম। আসলে কদিন ধরে কয়েকটা লেখালেখি নিয়ে একটু ব্যস্ত, আর কাল কয়েকটা কবিতা পড়ে রাতটা যেন কেমন আনমনা লাগছিল। আসলে ইদানিং ফেসবুকের দৌলতে প্রচুর কবিতা পড়ার সৌভাগ্য ঘটে। মণিদীপ্তা একবার ঘড়ির দিকে তাকালো। প্রায় 11টা। 12টা থেকে অনুষ্ঠান শুরু। ঠিক সময়ে কোনো মতে পৌঁছতে পারবে না। মণিদীপ্তা ঠিক করলো একটা ওলা বা উবের যা পাওয়া যায় তাই নিয়েই চলে যাব। হনহন করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে মণিদীপ্তা। পাশ থেকে গাড়ির হর্ন। এই যে মেয়ে, চলে এসো। তাকিয়ে দেখে পুলকেশদা। মণিদীপ্তার মুখটা বেশ জলজল করে ওঠে। আরে পুলকেশদা, তুমি আমায় বাঁচালে। গাড়িতে বসে মণিদীপ্তা বলে, ভাগ্যিস তোমার সাথে দেখা হয়ে গেল, না হলে আজ তো 1টার আগে পৌঁছতেই পারতাম না। তবে যাই বলো, বাঙালির লেট হওয়াটা তার ঐতিহ্যগত দোষ। পুলকের সাহা হেসে ওঠে। বাহ, বেশ সাহিত্যরস সমৃদ্ধ শব্দ প্রয়োগ করতে শিখেছ তো। আজ একজন নতুন লেখকের সাথে পরিচয় করিয়ে দেব। আমার সাথে তার সাক্ষাৎ পরিচয় নেই, তবে শুনেছি দারুণ লিখছে ছেলেটি। আমিও 2-1টা লেখা পড়েছি, বেশ মনে ধরে লেখাগুলো। আবার এটাও শুনেছি তিনি নাকি নিজের কবিতা পাঠ করেন না। খুব অল্প দিনেই খুব নামডাক করে ফেলেছে। সব অনুষ্ঠানের নাকি শেষ লগ্নে এসে উপস্থিত হন। বেশ মন দিয়ে মণিদীপ্তা পুলকের সাহার কথাগুলো শুনছিল, আর থাকতে না পেরে বলে উঠল, শুরুতেই এত ঘ্যাম! আর একটু নামডাক হলে তখন তো আয়ত্তের বাইরে হয়ে যাবে এইসব লোকের দেখা মেলা। পুলকের সাহা একটি নামী ম্যাগাজিনের সম্পাদক, পাশাপাশি একটা পাবলিকেশন চালায়। তাই সাহিত্য জগতের যে কোনো অনুষ্ঠানে ওনার উপস্থিতি সবাই কাম্য করে। মানুষটি খুবই হাসি খুশি মানুষ। নতুন কবি লেখকদের নিয়ে কাজ করতে বেশ ভালোবাসেন। মণিদীপ্তা বসু, বয়স 28, পড়াশোনা শেষ করে চাকরি করে, তবে বেশ ভালো লেখে। এই কারণেই পুলকের সাহার সাথে আলাপ। খুব অল্প দিনের মধ্যেই পুলকের সাহার সাথে ওর একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। তার একটা কারণও আছে। পুলকের সাহা বয়স 55, বিবাহিত, কিন্তু আজ অবধি নিঃসন্তান। মণিদীপ্তাকে সন্তান স্নেহেই ভালোবাসেন। মণিদীপ্তার সাথে পরিচয় এই লেখালেখির সুবাদেই। খুব কম সময়ে মেয়েটা এত আপন হয়ে গেছে। আজ এই অনুষ্ঠানে যাও পুলকের সাহার অনুরোধেই। ঠিক 11:35 গাড়ি এসে থামল নন্দনের সামনে। আজ এমনিতেই ছুটির দিন। ছুটির দিনগুলো নন্দন চত্বরে বেশ ভিড় হয়। নতুন প্রজন্ম থেকে বৃদ্ধ বয়স সবারই আনাগোনা এই এলাকায়। তাছাড়া শীতের দিনে নন্দন এলাকাটি বেশ জমজমাট। কাছাকাছি আলিপুর চিড়িয়াখানা। লোকজন চিড়িয়াখানার সাথে নন্দনকেও তাদের ঘোরার জায়গা হিসেবে বেছে নেয় খুব সহজেই। আজ 25শে ডিসেম্বর। আজ কলকাতা এক অন্যরকম সাজে। অনতি দূরে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। গির্জার উপাসনা শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। গাড়িতে আসার সময় মণিদীপ্তা পার্ক স্ট্রিটে চারপাশটা দেখতে দেখতে আসছিল। কি সুন্দর করে সাজানো। কলকাতা এমন একটা শহর যেখানে দুর্গাপূজা যতটা জমজমাট, বড়দিনও কিন্তু কোনো অংশে কম যায় না। তাছাড়া আজকের দিনটা মণিদীপ্তার কাছে বেশ অন্যরকম। মণিদীপ্তা একটি বাঙালি খ্রিস্টান পরিবারের মেয়ে, তাই এই দিনটা ও সবসময় একটু অন্যরকমভাবে দেখে এসেছে। সকালে উঠে চার্চে যাওয়া, কেক খাওয়া, নতুন জামা পরা, সব কিছু বেশ স্পেশাল। চারিদিকের এত উচ্ছল পরিবেশে মণিদীপ্তা যেন এক অন্য স্বাদের আঘ্রাণ পাচ্ছে। পুলকের সাহার গলার আওয়াজে ঘোর কাটে মণিদীপ্তার। এই যে মিস মণিদীপ্তা, চলো ভিতরে চলো। ওরা অনুষ্ঠান হলের ভিতরে প্রবেশ করল। অনুষ্ঠান শুরু হতে এখনও মিনিট 15 দেরি। আজ কিন্তু অনুষ্ঠানের থেকে নন্দনের বাইরের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে মণিদীপ্তার। কিছু বোদ্ধা মানুষজন এসে উপস্থিত, যার মধ্যে কয়েকজন খুব সুন্দর লেখেন। আর কিছু মানুষ আছেন যারা কিছু দুর্বোধ্য ভাষায় লেখালেখি করেন, কারণ তাদের মনে হয় দুর্বোধ্য ভাষায় লিখলে নাকি লোক সেটা মন দিয়ে পড়ে। মণিদীপ্তা অবশ্য একদমই তাদের দলে নয়। খুব সহজ সরল ভাষায় যে কোনো জিনিস বুঝতে কম সময় লাগে। আর কবিতা আর গল্প পড়তে গেলে যদি প্রতিটা শব্দের জন্য ডিকশনারি খুলতে হয়, তাহলে বলা বাহুল্য সেই কবিতা বা গল্প ওই বইয়ের তাকে সাজানোই ভালো লাগে। অনুষ্ঠান শুরু হলো। একজন নতুন লেখকের বই প্রকাশিত হবে।
গল্পের বই, নামটা বেশ, রঙিন মেঘের প্রেম। মণিদীপ্তার নামটা বেশ ভালো লাগলো। 5টি প্রেমের উপন্যাস আছে বইটিতে। মণিদীপ্তা একটা স্পেসিমেন কপিকে দেখতে লাগলো। লেখকের নাম সান্নিধ্য সেনগুপ্ত। নামটা পড়েই মণিদীপ্তার চোখে একটা ঝিলিক দেখা দিল। আরে, এর কবিতাই তো কাল সারা রাত পড়েছি। যাক, আজ চাক্ষুষ আলাপ করা যাবে। অনুষ্ঠান প্রায় শেষের পথে। সম্পাদক বইটি প্রকাশ করেছেন কিছুক্ষণ আগেই, কিন্তু লেখকের দেখা নেই। এদিক ওদিক একটু ফিসফিসানি চলছে। লেখকের প্রথম বই, এদিকে লেখকের দেখা নেই। কিছু মানুষ বলছেন, এই হচ্ছে আজকালকার ছেলেপুলে, একটা বই প্রকাশ হতেই সেলিব্রিটি, নিজেকে রবীন্দ্রনাথ শরৎবাবু ভেবে ফেলে। কেউ আবার বলছে, দেখো গিয়ে, বাবার প্রচুর আছে, কাজকর্ম নেই, বই ছাপিয়ে ফেলল। মণিদীপ্তার কথাগুলো মোটেও ভালো লাগছিল না। কাল সারা রাত এই ছেলেটির কবিতা পড়েছি, কত সুন্দর লেখে, কিন্তু তাকে দেখার জন্য যে সেও অধীর আগ্রহে বসে আছে। মিনিট কয়েক বাদেই লেখক সশরীরে এসে হাজির। জল্পনা কল্পনার অবসান। আর অবসান না হবারই বা কী আছে, অত্যন্ত সুপুরুষ, যেমন হাইট তেমন দেখতে, তবে গায়ের রংটা একটু চাপা। তা চাপা হোক, ক্ষতি নেই। মণিদীপ্তার আবার ফ্যাসফ্যাসে ফর্সা ছেলে মোটেও পছন্দ নয়। ছেলেটি আসতেই অনুষ্ঠানের সভাপতি আলাপ করিয়ে দিলেন সবার সাথে। মণিদীপ্তার কিন্তু বেশ লাগছে ছেলেটাকে। লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ব্যাপার। বই প্রকাশিত হয়ে গেল, কিন্তু সান্নিধ্য সেনগুপ্ত কোনো কথা না বলেই হাত নেড়ে চলে গেল। অনেকেই এহেন ব্যবহার পছন্দ করল না, এমনকি পুলকের সাহ ব্যাপারটা ভালো চোখে দেখল না। তবে মণিদীপ্তার চোখের একটানা চাহনি সান্নিধ্য সেনগুপ্ত লক্ষ্য করেছে। হল থেকে বেরিয়ে যাবার সময় এক ঝলক মণিদীপ্তার দিকে তাকিয়ে একটা চিলতে হাসি হেসে গেল। অনুষ্ঠান শেষ, এবার বাড়ি ফেরার পালা। পুলকেশ মণিদীপ্তাকে বলল, আমরা আরেকটু ওয়েট করি, তোমার বৌদি আসবে। আজ কিন্তু আমরা একসাথে লাঞ্চ করব, তুমি কিন্তু না করো না। গিন্নির অর্ডার, আজ তোমায় নিয়ে আমরা যাব। আসলে নন্দিনী তোমায় খুব ভালোবাসে। মিনিট 10 পরেই নন্দিনী এসে হাজির। মণিদীপ্তাকে দেখে ওকে নিজের সন্তান স্নেহে জড়িয়ে ধরে বলে উঠল, মেরি ক্রিসমাস মাই ডিয়ার। আয়, আমার কাছে আয়, আজ আমার মেয়েটার স্পেশাল ডে, সো 2 days লাঞ্চ ফর ইউ। আজ তুমি বলো কোথায় লাঞ্চ করবে। মণিদীপ্তা একটু অপ্রস্তুতে পড়লেও নন্দিনীর মাতৃ স্নেহে মণিদীপ্তাও এক অমোঘ ভালোবাসা অনুভব করে। দুপুরে লাঞ্চ সেরে মণিদীপ্তাকে বাড়িতে ড্রপ করে পুলকেশ আর নন্দিনী নিজেদের বাড়িতে ফিরে যায়। সন্ধে কাটিয়ে রাত প্রায় 11টায় নিজের গন্তব্যে। মণিদীপ্তা রঙিন মেঘের প্রেমের পাতা ওল্টাতে থাকে। লেখকের নামটা বেশি করে চোখে পড়ে, সান্নিধ্য। খুব ইচ্ছে করছিল একবার কথা বলার, কিন্তু সে তো একটা বাক্য উচ্চারণ না করে খালি একটু হেসে চলে গেল। মণিদীপ্তা ফেসবুকে নামটা সার্চ করতেই বেরিয়ে এলো প্রোফাইল। পাঠালো বন্ধুত্বের অনুরোধ। মিনিট 2 নোটিফিকেশন এলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। ওপার থেকে টাইপিং দেখাচ্ছে, ফুটে উঠল মেসেঞ্জারে লেখা, কেমন লাগলো রঙিন মেঘের প্রেম। রাতের অন্ধকারে সান্নিধ্যের প্রথম কথা একটা বিদ্যুৎ তরঙ্গ খেলিয়ে দিল মণিদীপ্তার শরীরে। মণিদীপ্তা একটু অবাকও হয়। এই মানুষটা অনুষ্ঠানে এসে কারোর সাথে কথা না বলে চলে গেল, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে মণিদীপ্তাকে লক্ষ্য করেছে। মণিদীপ্তা নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলে, না, বইটা পড়া হয়নি এখনো, তবে পড়ব নিশ্চয়ই। পড়ে জানাবেন কেমন লাগলো বইটা, পাঠ প্রতিক্রিয়া জানাও তো দরকার। এ মা, আমি এত বড় বোদ্ধা নই যে পাঠ প্রতিক্রিয়া দেব, তার জন্য প্রচুর মানুষ আছেন। দেখুন, অনুষ্ঠানে যারা এসেছিলেন জানি সবাই হয়তো বইটা পড়বে না। আপনার হাতে ওখানে বইটা দেখেছিলাম, ভাবলাম আপনি হয়তো বইটা পড়বেন। পড়ব তো নিশ্চয়ই, কিন্তু সত্যি বলি এখনও এক লাইনও পড়া হয়নি। আর আজ সারাদিন হইহুল্লোড়ে কেটেছে। এই একটু আগেই আপনার বইটা নিয়ে দেখছিলাম। নামটা কিন্তু খুব সুন্দর, রঙিন মেঘের প্রেম। সাদা মেঘের ফাঁকে রঙিন মেঘ, কল্পনা করলে বেশ লাগছে জানেন। আচ্ছা, আমি এই কদিনে আপনার অনেকগুলো বই প্রকাশের অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু আপনার বই প্রকাশের পদ্ধতি একটু অদ্ভুত লাগলো। নিজের বই প্রকাশ হলো আর আপনি নিজেই অনুপস্থিত, আর এলেন যখন তখন কারোর সাথে কথা না বলেই চলে গেলেন। আমার কপালটা মনে হয় একটু খুলেছে, আপনি আমায় লক্ষ্য করেছেন।
সান্নিধ্য বলে, লক্ষ্য করাটা কি অস্বাভাবিক? যদি বলি ওখানে যতজন মহিলা ছিলেন আপনি তার মধ্যে বেশি সুন্দরী? এই কথাটা মানতে পারলাম না। আপনি না মানলে কি আমার কথা আমি পরিবর্তন করে নেব? দয়া করে এটা ভাববেন না। রাত হলো, শুয়ে পড়ুন। আগামীকাল আপনার পাঠ প্রতিক্রিয়া শুনব। মণিদীপ তার কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। তবে কোথায় একটা ধোঁয়াশা ঠেকছে ওর মনে। যে ছেলেটার বই প্রকাশ হলো সে অনুষ্ঠান হলে চুপিসারে এসে চলে গেল কেন? সে যাই হোক, কাল সকালে ছুটি, একটু বেশিক্ষণ ঘুমাবো। মণিদীপ্তা ঘুম দেয়। সকাল হতেই ফোন আসে পুলকের সাহার। হ্যালো মণিদীপ্তা, আজ একটা অনুষ্ঠান আছে একাডেমিতে, যাবে কি? নন্দিনীর আদেশ, তাই সাত সকালে ঘুম থেকে উঠেই বিরক্ত করলাম। মণিদীপ্তা বেশ আনন্দিত হয়েই বলে, হ্যাঁ যাব। পুলকেশ বলে, তাহলে 4টের সময় রেডি থেকো, বাড়ি থেকে পিক করে নেব তোমায়। মণিদীপ্তার বাড়িতে এখন শোরগোল। পিসিরা এসেছে কাল রাতে। প্রচুর কেক, কুকিজ, চকলেটসের ছড়াছড়ি। বিদিশা বসু মণিদীপ্তার মা, বেশ বিদুষী মহিলা, গৃহবধূ, কিন্তু খুব ভালো আবৃত্তি করেন। মণিদীপ্তার লেখালেখির ঝোঁকটা কিছুটা মায়ের থেকেই প্রাপ্ত। মাকে জানায় যে আজ বিকেলে একাডেমিতে একটা অনুষ্ঠানে সে যাবে। মেয়ের এই সকল কাজকর্মে বিদিশা কোনোদিনই বাধা দেন না। দুপুরে খেয়ে উঠে মণিদীপ্তা বইটা নিয়ে বসে, কিন্তু পড়ার সময় হয়ে ওঠে না। 4টের সময় পুলকেশদা আসবে, ঠিক 4:05। বাড়ির সামনে হর্ন। নন্দিনী আর পুলকেশ এসে হাজির। মণিদীপ্তা আজ একটা নীল রঙের শাড়ি পরেছে। নন্দিনী মণিদীপ্তাকে দেখে বলে, আমার মেয়েটা কিন্তু খুব সুন্দরী, শুধু একটা রাজপুত্রের দরকার। 5টার মিনিট কয়েক আগেই ওরা একাডেমিতে এসে পৌঁছায়। শুরু হয় অনুষ্ঠান। একে একে শুরু হয় কবিতা পাঠ। মণিদীপ্তাও নিজের একটা স্বরচিত কবিতা পাঠ করে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে নাম ঘোষণা হয় সান্নিধ্য সেনগুপ্ত। মণিদীপ্তা একটু নড়ে চড়ে বসে। আজ তাহলে তোমার কবিতা আমি শুনেই ছাড়ব। কিন্তু পরক্ষণে ঘোষণা হয় কবির খুব ইচ্ছে কবিতাটা যেন মণিদীপ্তা বসু পাঠ করেন। ঘাবড়ে যায় মণিদীপ্তা। তাও অনুষ্ঠানের জন্য মণিদীপ্তা পাঠ করে কবিতাটি। নীলখাম। নীলখামের ভিতর সাদা পাতাটা আজ ফাঁকা, হয়তো তোমার জন্য লিখব বলে অপেক্ষা, নাকি তুলির টান দেব বলে তার চেষ্টা। বৃষ্টির ছোঁয়ায় জলফড়িংটা যেন আরও রঙিন হয়ে উঠেছে। তোমার ছোঁয়ায় আমিও তো রঙিন হতে চেয়েছিলাম। কবিতাটা মণিদীপ্তার হাতে এসে দিয়ে চলে যায় অনুষ্ঠানের সঞ্চালক। এটাও ঘোষণা করা হয় যে কবিতাটির কবি একটু তাড়াহুড়ো থাকায় চলে গেছেন। 1 সেকেন্ডে মণিদীপ্তার মাথাটা গরম হয়ে আসে। ভাবে, অদ্ভুত লোক তো, নিজের লেখা কবিতা অন্যের হাতে দিয়ে নিজেই চলে গেল। আর গোটা হল শুদ্ধ লোক মণিদীপ্তার কণ্ঠে সান্নিধ্যর কবিতা শুনছে। অনুষ্ঠান শেষ হতে ওরা বাড়ি ফেরে। রাস্তায় পুলকেশ একটু সন্দিহান হয়ে জিজ্ঞেস করে মণিদীপ্তাকে, এই যে মেয়ে, তুমি কি ওই লেখক কবিমশাইকে আগে থেকেই চেনো? শুনেছি সে নাকি আজ অবধি কোনো অনুষ্ঠানেই কারোর সাথেই কথা বলে না, আর কারোর সাথে তেমন বন্ধুত্বও নেই শুনেছি। মণিদীপ্তা একটু গম্ভীর গলাতেই উত্তর দেয়, আমি সত্যিই ওনাকে চিনি না। কেন আমাকে ওনার কবিতা পাঠ করতে বলল আমি নিজেও বুঝলাম না। বাড়ি ফিরে ফ্রেশ হতেই বিদিশা আসে, জানতে চায় অনুষ্ঠান কেমন হলো। আজ ভাবছি একটু চিকেন মোমো বানাবো, তুই কি একটু হেল্প করবি? মণিদীপ্তা বেশ উৎসাহ নিয়েই মায়ের হাতে হাতে কাজ এগোতে থাকে। বিদিশা মেয়ের মুখ চোখ দেখে বোঝে মেয়ে কিছু নিয়ে চিন্তিত। সে এটাও জানে প্রয়োজনে মণিদীপ্তা মায়ের পরামর্শ সবসময়ই নেয়। রাতের বিছানায় শুয়ে মোবাইলের আলো জ্বলে ওঠে। মেসেঞ্জার খুলতেই সান্নিধ্য সেনগুপ্তের মেসেজ, একটা রেকর্ডিং। অন করতেই ভেসে ওঠে মণিদীপ্তার পাঠ করা সান্নিধ্যের কবিতাটি। মণিদীপ্তার রেকর্ডিংটা অন করতেই ভেসে ওঠে মণিদীপ্তার কণ্ঠ। অবাক আশ্চর্য দুটোই হয় মণিদীপ্তা। ভদ্রলোক বেরিয়ে যাবেন বলে ওকে দিয়ে কবিতাটা পাঠ করালো, আর নিজে আমার বলা কবিতাটা যত্ন সহকারে রেকর্ড করেছে। মেসেঞ্জারে সবুজ আলো দেখে মণিদীপ্তা থাকতে না পেরে বেশ রাগ নিয়েই লিখল, নিজের কবিতা নিজে পাঠ করতে পারতেন না? সত্যি বলি, আপনার গলার স্বর খুব সুন্দর। আমার কবিতা আপনার গলায় বেশি মানাবে, তাই আপনাকে অনুরোধ করেছিলাম যদি আপনি ওটা পাঠ করেন। আমার একটু ব্যস্ততা ছিল ঠিকই, রেকর্ডটা আমি করিনি। আমার এক প্রিয় বন্ধুকে বলেছিলাম একটু রেকর্ড করে নিতে।
যাতে পরে আমি শুনতে পাই। সেই এই রেকর্ডটি করেছে। মণিদীপ্তা বলে, কিছু মনে করবেন না, আমি একদিনই আপনাকে দেখেছি। যতটুকু কথা হয় এই মেসেঞ্জারে। ওখানে অনেকেই মনে করেছিলেন যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, যা আদপেও সত্যি নয়। আর কারণটা আমার থেকে আপনি বেশি জানেন। আপনি কোনো অনুষ্ঠানেই কারোর সাথে কথা বলেন না। এর কারণটা অবশ্য আমার একটু জানার আগ্রহ রইল। আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই একদিন দেব, একটু অপেক্ষা করুন না। তবে আজ আপনাকে খুব সুন্দর লাগছিল। আপনার শাড়ির নীল রঙের সাথে আমার কবিতার একটু হলেও মিল ছিল কিনা বলুন। নীল শাড়ি, নীল খাম। যদি বলি আপনার প্রেমে পড়ে গেছি, খুব কি আপত্তি হবে আপনার? সত্যি এবারে রেগে যাচ্ছি জানেন তো। আমার নাকি প্রেমে পড়েছেন, এদিকে সামনে এসে দাঁড়িয়ে আজ অবধি একটু কথাও বলেননি। এটাকে প্রেমে পড়া বলে? আমার জানা নেই। সামনে না এলে বুঝি প্রেম হয় না? দূর থেকে বুঝি ভালোবাসা যায় না? এই যে আমরা এতক্ষণ কথা বলছি, আপনি বলুন তো, আমরা এই দুদিনে একটু কি বন্ধু হতে পারিনি? সামনে নাই বা দেখা হলো, আপনাকে আমি দূর থেকেই ভালোবাসবো। প্লিজ, আমি এমন ভার্চুয়াল প্রেমে মোটেও বিশ্বাসী নই। আমার কাছে ভালোবাসা মানে যাকে আমি নিজের সবথেকে কাছের মানুষ হিসেবে উপলব্ধি করতে পারবো। আমার থেকে 10 মাইল দূরে বসে মেসেঞ্জারে প্রেম ভালোবাসা ওসব আপনাদের কবি লেখকদের জন্যই ঠিক আছে। আমি এখনও সেই লেভেলের কবি বা লেখিকা হতে পারিনি যে কল্পজগতে নিজের মনের মানুষকে ভালোবাসার কল্পনা করে দিন কাটাবো। এই যে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি একটু অন্তরালে থাকতে ভালোবাসি। বলতে পারেন এটা আমার স্বভাবগত দোষ। সে আপনার কি ভালো লাগে সেটা আপনার ব্যাপার। আপনাকে সামনে দেখলে যে কোনো মহিলাই প্রেমে পড়তে বাধ্য, সেটা আমি একটা মেয়ে হয়ে আপনাকে হলপ করে বলতে পারি। তাহলে বলি, আপনাকে কিন্তু আমারও বেশ ভালোই লেগেছে। আপনার মতো নামী লেখক কবি কোনো মেয়েকে প্রপোজ করলে সে হয়তো খুব সহজেই আপনার ভালোবাসা গ্রহণ করে নেবে। কিন্তু আমায় বাদ দিন। যদি কোনো দিন সামনে এসে দাঁড়িয়ে নিজের ভালোবাসা ব্যক্ত করতে পারেন, তবে সেদিন ভেবে দেখব। জানি না আপনার এই ইচ্ছে কতটা পূরণ করতে পারবো। হয়তো সামনে এলে আমি এত গুছিয়ে ভালোবাসা ব্যক্ত করতে পারবো না। অপেক্ষায় রইলাম, যদি কোনো দিন আপনার মতো সুন্দরীর ভালোবাসা পাই। অনেক রাত হলো, শুয়ে পড়ুন, আমার খুব ঘুম পেয়েছে। গুড নাইট। সান্নিধ্য আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। তবে চোখের সামনে নীল শাড়ি পরিহিতা মণিদীপ্তার মুখটা ভেসে উঠছিল। সকাল হতে মণিদীপ্তা অফিসের দৌড়ি। দুদিন ছুটির পর অফিস যেতে বেশ হুড়োহুড়ি লাগে। প্রায় ছুটতে ছুটতেই অফিসে গিয়ে পৌঁছালো। কাল রাতে বেশ দেরিতে ঘুমাতে গেছে, বেশ ক্লান্ত লাগছে। অফিসে আসতেই অভ্র, সৌমাল্য, নবনীতা প্রায় ছেঁকে ধরে ওকে। এই যে অসাধারণ কবি বন্ধু এসে গেছেন, কি দারুণ তোর কবিতা পাঠ। আমি তো বাড়ি শুদ্ধ লোককে শুনিয়েছি তোর কবিতা পাঠ। উফ, নীল শাড়ির সাথে নীল খাম, বলে ওঠে অভ্র। মণিদীপ্তা প্রায় আকাশ থেকে পড়ে। সে কি, এরা এসব কোথা থেকে জানলো? নবনীতা বলে, তোর কবিতা পাঠ তো এখন ইউটিউবে রমরম করছে। মণিদীপ্তা বলে, কি বলছিস কি? ইউটিউবে আমি? ইয়ার্কি মারার জায়গা পাস না? নবনীতা বলল, নো ডার্লিং, আই অ্যাম সিরিয়াস। কে একজন সান্নিধ্য সেনগুপ্ত আপলোড করেছে। মণিদীপ্তা এবার অবাকের থেকে রেগে ওঠে বেশি। সারাদিন অফিস করে বাড়ি ফিরে সবার সাথে একটু কথাবার্তা শুরু করে। বাঙালি বাড়ি হলেও খ্রিস্টান বাড়িতে এই কটা দিন খুব আনন্দের সাথে কাটে। বাড়ির সবাই মণিদীপ্তার বিয়ে নিয়েই এখন বেশি আলোচনা করছে। বেশ কয়েকটা ছেলে দেখাও হয়েছে ইতিমধ্যে। সবাই এখন মণিদীপ্তার উত্তরের অপেক্ষায়। রাতের ডিনার সেরে সবাই শুয়ে পড়লেও মণিদীপ্তার ঘুম আসে না। বিছানায় শুয়ে চিন্তা করে, ছেলেটি বেশ রহস্যজনক। আমার কোনো পারমিশন ছাড়াই ভিডিও করে আমার কবিতা পাঠ ইউটিউবে আপলোড করে দিল। রোজের অভ্যাসের মতন আজও মেসেঞ্জার অন করে মণিদীপ্তা। সান্নিধ্য যেন ওরই অপেক্ষা করছিল। এই যে ম্যাডাম, কেমন আছেন? অফিস কেমন হলো? আমি ভালোই থাকি সব সময়, তবে এবার মনে হচ্ছে আপনি আমায় ভালো থাকতে দেবেন না। এই রে, এ কি বলছেন? আমি আপনাকে কেন ভালো থাকতে দেব না? আমি তো সবসময় আপনার ভালোই চাই। তাহলে দয়া করে আমায় বিরক্ত করা বন্ধ করুন। আমার পারমিশন ছাড়া আমার ভিডিও আপনাকে ইউটিউবে আপলোড করতে কে বলেছিল বলুন তো?
বুঝেছি, আপনার ভালো লাগেনি। সরি। আপনাকে কিন্তু রাগলে দারুণ লাগে। মনে হচ্ছে নাকটা একটু ফুলেছে। এবার কি ঠোঁটটাও একটু ফুলবে? আজ কিন্তু সত্যি বলছি, আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি। শুধু তোমার রূপে নয়, তোমার গুণেও। আমি জানি না তুমি আমায় ভালোবাসতে পারবে কিনা, কারণ আমি সারা জীবন তোমায় দূর থেকেই ভালোবাসতে পারবো। তুমি কি পারবে দূর থেকে আমায় সেই ভালোবাসা দিতে? চুপ করে থেকো না, কিছু তো উত্তর দাও। প্লিজ মণিদীপ্তা, কিছু উত্তর দাও। মণিদীপ্তা একটু অগোছালো হয়ে পড়ে সান্নিধ্যের প্রশ্নে। সান্নিধ্যকে প্রথম দেখাতেই মণিদীপ্তার মনে একটা ভালো লাগার প্রেমের পরশ খেলে গিয়েছিল। সেই মুহূর্তে মণিদীপ্তাও চেয়েছিল এই মানুষটা যদি ওর মনের মানুষ হতো। কিন্তু আজ অবধি মানুষটা ওর সামনে এলেও একটা কথাও বলেনি। রাতে নিশাচরের মতন মেসেঞ্জারে উঁকি দিয়ে কথোপকথন। এইভাবে ভালোবাসা উত্তরণ পায়? এটাও ঠিক, সারা দিনের শেষে মেসেঞ্জারে এই মানুষটার মেসেজ না পেলে যে মণিদীপ্তা কম উদ্বিগ্ন হবে না, সেটাও সে পরখ করে বলতে পারে। আসলে ছেলেটার কথায় একটা মায়া আছে, একটা ভালোবাসার আবেগ আছে। মণিদীপ্তা বুঝতে পারে না কী উত্তর দেবে। তোমার যদি আপত্তি না থাকে তো আমরা কাল দেখা করতে পারি। তোমার সাথে অনেক কথা যে বাকি রয়ে গেছে। রোজ ভাবি বলবো, কিন্তু আর বলা হয় না। আর ফোনে আমি কথা কারোর সাথেই বলি না। তারও কিছু কারণ আছে। আমি বুঝছি তুমি দূর থেকে কোনো দিনই আমায় মানতে পারবে না। আমরা কাল সিনেমা দেখতে যেতে পারি তো? অবশ্য যদি তুমি চাও তো। আপনি মানে তুমি সিনেমায় যাবে? যে নিজের বই প্রকাশের দিন সর্বসমক্ষে 2 মিনিটও দাঁড়ালো না, সে আমায় সিনেমায় নিয়ে যাবে? এ যে আমার বিশাল বড় প্রাপ্তি। ঠিক আছে, আমি যাব। তবে কোথায়? আমরা মানি স্কোয়ারে যেতে পারি। আমি ঠিক 12টায় ওখানে ওয়েট করব। তোমার ফোন নম্বরটা দাও, আমি পৌঁছে কল করে নেব। সরি, ফোনে কথা আমি বলি না। আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। মণিদীপ্তা সকাল হতে অফিসের বসকে জানায় আজ সে একটু ছুটি নিতে চায়। ছুটি পেতে খুব একটা সমস্যা হয় না। সকাল সকাল মণিদীপ্তা রেডি হয়ে বেরিয়ে পড়ে গন্তব্যস্থলের দিকে। মোটামুটি 12টা। মণিদীপ্তা পৌঁছে যায় মানি স্কোয়ার। আজ 31শে ডিসেম্বর। মলটা সুন্দর করে সাজিয়েছে। চারিদিকে বেলুন, নতুন বছরের অপেক্ষায় প্রতিটা মুহূর্ত প্রহর গুনছে। মণিদীপ্তা চারিদিকে দেখতে থাকে, সান্নিধ্যকে কোথাও দেখতে পায় না। বেশ উৎকণ্ঠিত লাগে নিজেকে। 12টা বেজে গেছে। সে তো বলেছিল সময়ের আগেই পৌঁছে যাবে, কিন্তু কই, তার যে দেখা মিলছে না। ফোন নম্বরও নেই যে একটা ফোন করে জানবে যে মানুষটা কত দূর। মিনিট 2 বাদে একটা 16-17 বছর বয়সী ছেলে এসে মণিদীপ্তাকে একটা মুভির টিকিট দিয়ে বলে, আপনার বন্ধু হলের ভিতরে ওয়েট করছে আপনার জন্য। ছেলেটি টিকিট দিয়ে আর দাঁড়ায় না, এক পলকে কোথায় যেন হারিয়ে গেল। আজ মণিদীপ্তার এক অন্যরকম অনুভূতি হচ্ছে। যাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, আজ বছরের শেষ দিনে নতুন বছর শুরু করার একটা অনাবিল আনন্দের মুহূর্ত। কিন্তু আজও মানুষটা অধরা। মণিদীপ্তা একটু সন্দেহভাবেই টিকিট কাউন্টারে যায়। জানতে চায় টিকিট দুটো কে কেটেছে। জানতে পারে সান্নিধ্যর নাম। তবে টিকিটগুলো অনলাইনে কাটা। ধীরে ধীরে প্রবেশ করে সিনেমা হলের ভিতরে। চুপ করে পাশে গিয়ে বসে সান্নিধ্যর। মোবাইলে মেসেঞ্জারে ফুটে ওঠে, থ্যাংক ইউ দীপ্তা। মণিদীপ্তা কোনো কথা না বলেই সিনেমা দেখার ভান করে। ইন্টারভ্যাল হওয়ার একটু আগেই সান্নিধ্য উঠতে চায়। মণিদীপ্তা সজোরে সান্নিধ্যর হাতটা চেপে ধরে বলে, আজ আর পালাবার পথ নেই সান্নিধ্য সেনগুপ্ত। টিকিটটা অনলাইনে না কাটলে আজও তুমিই জিতে যেতে। চলো আমরা উঠি, আর সিনেমা দেখে কাজ নেই। সান্নিধ্য মণিদীপ্তার এই কথায় চুপ করে বেরিয়ে আসে হল থেকে। মণিদীপ্তা সান্নিধ্যর হাতটা ধরে মল থেকে বেরিয়ে আসে। একটা নো রিফিউজাল ট্যাক্সিকে ডেকে বলে, প্রিন্সেপ ঘাট চলো। গাড়িতে উঠে দুজনেই চুপ। বিশাল বড় একটা নীরবতা কাজ করছে এই মস্ত বড় পৃথিবীটায়। বেশ কিছুক্ষণ বাদে গাড়ি এসে থামে প্রিন্সেপ ঘাটের সামনে। মণিদীপ্তা ভাড়া মিটিয়ে দিয়ে ওরা ভেতরে ঢোকে। একটা গাছের তলায় এসে দাঁড়িয়ে পড়ে মণিদীপ্তা। দু চোখ দিয়ে ঝরছে অঝোর জল। বলে ওঠে, কেন সান্নিধ্য এরকম করলে? কি ভেবেছিলে সারা জীবন লুকিয়ে ভালোবাসবে? খুব ভুল করে ফেলেছ। আজ আমায় সিনেমা দেখাতে এনে টিকিটটা অনলাইনে না কেটে ম্যানুয়ালি কাটলে হয়তো আজও সব জানতে পারতাম না।
তুমি কি জানো, আমিও তোমায় প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমায় লুকিয়ে বেড়ানো সব কিছুকে শেষ করে দিয়েছে। আমি জানি তোমার বাকশক্তি নেই, তাই বলে দূর থেকে লুকিয়ে কি ভালোবাসা যায়? সান্নিধ্য চোখ জ্বলজ্বল করছে। সান্নিধ্য তার বাকশক্তিহীন স্বরে মণিদীপ্তাকে জানাতে চায় সে মণিদীপ্তাকে খুব ভালোবাসে। মণিদীপ্তা বলে ওঠে, টিকিটটা পেয়ে আমি কাউন্টারে যাই। ওরা জানায় এটা অনলাইনে কাটা। সেখান থেকে আমি টিকিটটি আমার এক বন্ধুর বলে ফোন নম্বরটা পাই। আমি তোমার বাড়িতে ফোন করেছিলাম। তোমার মা ফোন তুলেছিলেন। আমার গলা পেয়ে উনি আঁচ করেন আমি মণিদীপ্তা। আমি ওনার থেকে জানতে চাই তোমার এই লুকিয়ে বেড়ানোর কারণ। আমি সব শুনেছি সান্নিধ্য। তোমার রোড অ্যাক্সিডেন্ট, তোমার শরীর সুস্থ হলেও তোমার বাকশক্তি চিরতরে চলে গেছে। সান্নিধ্য, খুব ভুল করেছ তুমি। তোমার গুণে আমি তোমায় ভালোবেসেছি। তোমার গল্প, তোমার কবিতায় তুমি শ্রেষ্ঠ। আমি সেই সান্নিধ্যকে ভালোবেসেছি। কি ভেবেছিলে লুকিয়ে পালিয়ে যাবে? বিশ্বাস করো, আমি যে এত ভালো কবিতা পাঠ করতে পারি তাই ইউটিউবে তুমি দিতে আমি বুঝতে পেরেছি তুমি আমার গুণের কদর করো। তুমি কথা বলতে পারো না বলেই ফোন ব্যবহার করো না। আমি তোমায় আজ সব বলবো বলেই এসেছি এখানে। যে মেয়েটাকে ভালোবেসে রোজ রাতে কাঁদো আর তার থেকেই দূরে পালাচ্ছ। তোমার মতন মানুষের থেকে আমি এটা আশা করি না। তোমার মা আমায় সব বলেছে। যদি বলি আমিও তোমায় ভালোবাসি? সান্নিধ্য এক ঝাঁকানি দিয়ে সরে যায়। ও নির্বাক শক্তি দিয়ে বোঝাতে থাকে এ সম্পর্ক কখনোই হতে পারে না। এই সম্পর্ক হলে মণিদীপ্তা মোটেও সুখী হবে না। মণিদীপ্তা হাল ছাড়ার মেয়ে নয়। সান্নিধ্য দুহাত চেপে ধরে ওকে বলে, তোমার মতন যে কেউ আমায় ভালোবাসতে পারবে না, যার বাড়িতে একটা ফোনেই আমার এত সযত্ন পরিচিতি। সান্নিধ্য মণিদীপ্তাকে জড়িয়ে ধরে। মণিদীপ্তা সান্নিধ্যর স্পর্শ কতটা গভীর তা অনুভব করতে পারে। মণিদীপ্তা এগিয়ে আসে সান্নিধ্যর ঠোঁটের কাছে। চোখ বন্ধ হয়ে আসে সান্নিধ্যর। কাছে টেনে নেয় মণিদীপ্তাকে। মণিদীপ্তা অনুভব করে এক নির্বাক ভালোবাসা, যাতে কোনো খাদ নেই, একটা নিখুঁত প্রেম। চারিদিকে জ্বলে ওঠে রঙিন আলো। বছর শেষ, নতুন বছর শুরু হতে আর কয়েক ঘন্টা। আকাশে বাজি ফাটছে। দুটো ঠোঁট ডুবে যায় উষ্ণতার পরশে। মণিদীপ্তা বুঝতে পারে সান্নিধ্যর শরীরে ভিজে উঠছে বিন্দু বিন্দু ঘাম। মণিদীপ্তা সান্নিধ্যর চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাপি নিউ ইয়ার সান্নিধ্য। আজ আবার একটা নতুন বছর আসছে। সান্নিধ্য আর ছেলে মেয়ে রেডি। আজ ওরা মান স্কোয়ার যাচ্ছে সিনেমা দেখতে। সারাদিন আনন্দ করে বাড়ি ফিরে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়তে সান্নিধ্য এগিয়ে আসে মণিদীপ্তার কাছে। 10 বছর কেটে গেছে, কিন্তু মণিদীপ্তা আজও সেই এক। দুহাতে চেপে ধরে সান্নিধ্যের ঠোঁটের কাছে এসে বলে ওঠে, হ্যাপি নিউ ইয়ার মাই লাভেবল হাজব্যান্ড। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।